ক্লাসটা খুবই ছোট হবে, কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে। বাড়িতে দরকার হলে আরেকবার প্র্যাকটিস করে নেবেন, তখন আর সমস্যা হবে না। আচ্ছা, প্রথমত হচ্ছে হোয়াট ইজ অফ পেজ এসইও। হেডিং ট্যাগ 1-এ দিলাম আমরা। অফ পেজ এসইওটা কি? গতদিন আমরা ব্যাকলিংক নিয়ে কথা বলেছি, ঠিক আছে? আর আজকে আমরা কথা বলছি কি অফ পেজ এসইও। আমাদের হচ্ছে কথা বলার মাঝে দুইটা টপিক ছিল। সর্বপ্রথম আমরা কাজ করলাম কিসের, মনে আছে? সর্বপ্রথম আমরা কি করেছি? অন পেজ এসইও নিয়ে। হ্যাঁ, আমরা সর্বপ্রথম কাজ শিখেছি অন পেজ এসইও। তো অন পেজে এসইওর মধ্যে এক কথায় কি, পেজের যে ইন্টারনাল এক্সটার্নাল ব্যাকলিংক কিভাবে করতে হয়, টাইটেল, হেডিং, তারপর হচ্ছে পেজের মধ্যে ইমেজের যে অল্টার টেক্সটের বিষয়টা আছে, তারপর আমাদের মেটা ডেসক্রিপশন কীভাবে সেট করব, স্লাগ ইউআরএলগুলো কীভাবে সেট আপ করবো, এগুলো সব কিছু কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো আমরা শিখে নিয়েছি অন পেজের মাধ্যমে, তাই না? এখন অন পেজের কাজ আমাদের মোটামুটি শেষ, বেসিক কাজগুলো আমাদের শেষ। আমরা হচ্ছে এখন অফ পেজের কাজ শিখব। অফ পেজটা কি আমি আপনাকে মানে এক কথায় বুঝাই দিছি। ধরে নেন এইটা হচ্ছে একটা বাড়ি। আমরা এর আগে বলেছিলাম বাড়িতে যে ফার্নিচারগুলো আমরা ভেতরে ডেকোরেশন করছি, এটা হচ্ছে অন পেজ, ঠিক আছে? আর অফ পেজ কোনটা? অফ পেজ হচ্ছে বাড়ির সামনে এখানে আমি একটা সাইনবোর্ড দিলাম, ঠিক আছে? সাইনবোর্ড দিলাম, এখানে লিখলাম মা ভিলা, ঠিক আছে? মা ভিলা, অর্থাৎ বাইরে থেকে যে কেউ দেখতে পারছে এটা হচ্ছে কি, এই বাড়িটার নাম মা ভিলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটের ভাষায় কি হবে? ওয়েবসাইটের ভাষায় হচ্ছে আমার এই একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটটার অন পেজের কাজ শেষ। এই ওয়েবসাইটটার অথরিটি আছে না? ডোমেইন অথরিটি বলি না আমরা, ডিএ, তারপরে পেজ অথরিটি পিএ, এরকম বলি না? তো এই অথরিটিগুলো ইনক্রিজ করতে হয়। মানে সাপোজ প্রথম অবস্থায় জিরোতে থাকে, এটা আস্তে আস্তে ডেভেলপ করতে হয়, ডেভেলপ করে কত 100-তে নিয়ে যেতে হয়, ঠিক আছে? আমরা যে কোনো ওয়েবসাইটের যখন ডিএপিএ চেক করব তখন দেখতে পারবো ওয়েবসাইটটা যদি বেশ পুরনো হয়, ঠিকঠাক কাজ করা থাকে, তাহলে এটার স্কোর কারো কোনোটাই থাকবে 5, কোনোটাই থাকবে 10, কোনোটাই থাকবে 20। তো এইভাবে আমাদের ওয়েবসাইটের স্কোরগুলো, অথরিটি স্কোরগুলো বাড়াতে হয়। আর বাড়ানোর জন্য আমরা কি করব? আমরা হচ্ছে ব্যাকলিংক করব। কি করব? ব্যাকলিংক করব। আচ্ছা, এই ব্যাকলিংকগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে? ব্যাকলিংকের টাইপস আর কি, অনেক ধরনের ব্যাকলিংকস হয়ে থাকে। তো এই ব্যাকলিংকস রিলেটেড কথাবার্তা আজকে আমরা বলবো। সর্বপ্রথম আমরা খেয়াল করব যে অফ পেজ এসইওটা কি। দেখেন, অফ পেজ এসইও মানে হলো ওয়েবসাইটের বাইরে এমন কাজ করা যা আপনার সাইটের অথরিটি, ট্রাস্ট এবং র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে যদি শর্ট কোশ্চেন হয় যে অফ পেজ এসইওটা কি, তাহলে আপনারা কি বলবেন? অফ পেজ এসইওর মানে হলো ওয়েবসাইটের বাইরে এমন কাজ করা যা আপনার সাইটের অথরিটি, ট্রাস্ট, র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। মেইনলি ব্যাকলিংক বিল্ডিংয়ের মাধ্যমে করা হয়, তবে শুধু লিঙ্ক নয়, ব্র্যান্ড মেনশন, সোশ্যাল সিগন্যাল, রিভিউ সব কিছুই অফ পেজ পার্ট, ঠিক আছে? অর্থাৎ আমি একটা ওয়েবসাইটের মধ্যে থেকে যা কিছু করলাম সেটা কি? অন পেজ এসইও। এই অন পেজ ব্যতীত বাইরে আমি যত যা কিছু করব সব অফ পেজের আন্ডারে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি ব্র্যান্ড প্রমোশন করতে পারি, সোশ্যাল সিগন্যাল ক্রিয়েট করতে পারি, রিভিউ নিতে পারি। রিভিউ কোথা থেকে নিব? রিভিউ আমাদের বিভিন্ন পেজ আছে, ঠিক আছে? সাপোজ আমি হচ্ছে পুডিং সেল করছি অনলাইনে, পুডিং সেল করছি। এখন পুডিং সেল করতে করতে আমি একটা পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে? আমি সেখানে লিখলাম কি, পুডিং বাই মম, ঠিক আছে? পুডিং বাই মম, অর্থাৎ আমার মা তৈরি করে, এই জন্য আমি মমকে ক্রেডিটটা দিয়েছি। পুডিং বাই মম দিয়ে একটা ফেসবুকে, এফবিতে পেজ ক্রিয়েট করলাম। এই যে পেজটার আন্ডারে আমি চাচ্ছি কি যে আমার কিছু রিভিউ আসলে পেজটা আরও স্ট্রং হবে। তখন যাদের কাছে আমি সেল করলাম তাদেরকে আমি বলে দিলাম যে আপনারা আমার এই পেজটাতে রিভিউ দিয়ে দেন, ঠিক আছে? তাহলে অ্যানাদার্স পিপল যারা আছে তারা আমার কাছ থেকে এফবি পেজ থেকে পারচেস করবে, অনেক পারচেস করবে, আমার কিছু প্রফিট আসবে। সেক্ষেত্রে আপনি কি করলেন? আপনি হচ্ছে রিভিউ নিয়ে নিলেন বিভিন্ন পার্সনের কাছ থেকে। যখন রিভিউ নিয়ে নেবেন, আপনার পেজটা কি ফর ইউতে কাজ করবে, সাজেস্টে কাজ করবে। কেউ কোনো অনলাইনে কিছু পারচেস করতে চাইলেই তার কাছে আপনার পেজটাও শো করবে। এতে আপনার হচ্ছে ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে, ঠিক আছে? উদাহরণস্বরূপ কি দেখেন, অন্য ব্লগ থেকে আপনার সাইটের লিঙ্ক পাওয়া, ফেসবুক, কওরা, লিঙ্কডইনে প্রমোশন করা, গুগল বিজনেসে পজিটিভ রিভিউ পাওয়া। গুগল বিজনেস সম্পর্কে আপনাদের একদিন ধারণা দিয়েছিলাম, মনে আছে? জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল, ওই যে গুগল ম্যাপস থেকে যাওয়া দেখাইছিলাম না? হ্যাঁ, ঠিক ওইটার কথাই বলছি। ওইটা হচ্ছে এই যে পজিটিভ রিভিউর কথা বলছে।
ওখান থেকে রিভিউ নিতে হবে। আপনাদের ফেসবুক আছে, কওরা আছে, লিঙ্কডইন আছে, এগুলোর মাধ্যমে আপনাদের প্রমোশন ক্রিয়েট করতে হবে। কিভাবে প্রমোশন ক্রিয়েট করবেন? এই যে এফবিতে আপনি পুডিংয়ের একটা পেজ ক্রিয়েট করেছেন, এটা ফেসবুকে আপনাকে রেগুলারিটি পোস্ট করা লাগবে। রেগুলার আপনি 3টা পোস্ট করবেন, 2টা রিলস দিবেন, 5টা মেনটেন করলে হয়ে যাবে। কিভাবে 5টা মেনটেন করবেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 8টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট দিয়ে দেন, 8টা থেকে 10টার মধ্যে, যে গুড মর্নিং এভরিওয়ান, ঠিক আছে, আজকে আপনারা কে কয়টা পুডিং নিতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে। এটা আপনি ফার্স্ট একটা কমেন্ট করে দিলেন। এবার জাস্ট 11টা, ধরেন 8টা থেকে 10টার মধ্যে আপনি ধরে নেন যে আপনি প্রতিদিন 9টার দিকে কমেন্ট করবেন, কারণ সকাল ঘুম থেকে ওঠারও একটা বিষয় আছে। এবার 11টার দিকে আপনি লিখবেন যে পুডিং তৈরি করা প্রায় শেষের দিকে, আপনারা যারা এখনও কমেন্ট করেন নাই কমেন্ট করেন, ঠিক আছে। তাহলে আমাদের 2টা কিন্তু হয়ে গেল। এবার আপনি কি করবেন? 1টার দিকে যে পুডিং তৈরি হয়েছে এর একটা রিলস দিয়ে দিলেন, তাহলে সবাই বুঝতে পারছে যে আজকের পুডিং রেডি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার 1টার দিকে আপনি যখন দিলেন, এরপরে কি করবেন? 3টার দিকে বলবেন যে এখন কিন্তু ডেলিভারি করা হবে, যারা যারা নিতে চান এখনও সময় আছে, কমেন্ট বক্সে পারচেস বা ইনবক্স মি, যাই হোক যে কোনো কিছু আপনারা লিখে জানাই দেন। 3টা হয়ে গেল। ঠিক 5টার দিকে ডেলিভারি বয়ের সাথে বা ডেলিভারি বয়কে দিচ্ছেন এরকম একটা ছবি নিয়ে বা একটা রিলস নিয়ে এখানে পোস্ট করে দিলেন যে পুডিং অন দ্য ওয়ে, ঠিক আছে, আপনাদের দিকে চলে যাচ্ছে, আপনারা সবাই রেডি থাকেন, খুব শীঘ্রই আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। আচ্ছা, আজানটা হয়ে যাক। আচ্ছা, আমরা খেয়াল করি, ভালো কিছু দেখলে নিজেরও ভালো লাগে, তাই না? আচ্ছা, আমাদের তাহলে এই টপিকসগুলো কিন্তু হয়ে গেল যে আপনি আপনার যখন একটা ফেসবুক, আমি কওরা লিঙ্কডইন দিয়ে বললাম না, জাস্ট ফেসবুককে উদাহরণ দিয়ে বললাম, তাহলে আপনি যখন পার ডে 5টা টপিক নিয়ে ফেসবুককে জানাচ্ছেন, কার উদ্দেশ্যে? অডিয়েন্সদের উদ্দেশ্যে, তখন কিন্তু আপনার অডিয়েন্সরাও একটা রিপোর্ট পাচ্ছে, ফেসবুকও একটা রিপোর্ট পাচ্ছে যে হ্যাঁ সে আমাদের সাথে কাজ করছে। এবং যখন অডিয়েন্সরা কমেন্ট করবে, রিপ্লাই দিবে, তখন ফেসবুক একটা সিগন্যাল পাবে যে হ্যাঁ সে অথেন্টিক, সে হচ্ছে আমাদের মাধ্যমে এবং নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য সে হচ্ছে রেগুলারিটি মেনটেন করছে। একেই বলে হচ্ছে রেগুলারিটি, অর্থাৎ পার ডে সে মিনিমাম 3টা পোস্ট 2টা রিলস রেখে নিজের প্রোফাইলটা অ্যাক্টিভ রাখছে। এইভাবে প্রথম পর্যায়ে তার কোনো ভ্যালু না আসলেও 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পর কিন্তু ফেসবুক দেখবে যে না, আমার অন্যান্য যারা ক্রিয়েটর আছে, ঠিক আছে, আমরা যাদেরকে বলি কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের থেকে আমার যে এই কি বলে এটাকে, মানে কাস্টমারই বলা যায়, ফেসবুকের ভাষায় কন্টেন্ট ক্রিয়েটররা একজন কাস্টমারই আমি ধরে নিলাম ফেসবুকের কাছে। তো তখন ফেসবুক দেখবে কি যে আমার এই কাস্টমার রেগুলারিটি মেইনটেইন করছে, ঠিক আছে, এবং তাকে আমি এখন কি করব, ফর ইউতে, সাজেস্টে, পারচেসের কোনো ইভেন্টে আমি তার নামটা শো করব। এবার আস্তে আস্তে
এই ব্র্যান্ড ভ্যালুটা কি, এই কাস্টমারটা প্রমোশন পেয়ে যাবে তাদের কাছে, ঠিক আছে। এবং এই যে অনেকে আমরা অনেক সময় বলি না ভাইরাল হচ্ছে, এই রকমভাবে এটা ভাইরাল হয়ে যাবে, যে কোনো একটা টপিকস ভাইরাল হয়ে যাবে, তখন এনার পরিচিতি বাড়বে, সেল বাড়বে এবং তার একটা পরিচিতি তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন সিস্টেম। আচ্ছা, তারপরে আসলো কি আমাদের হচ্ছে গোল। গোলটা কি দেখেন, খেয়াল করেন, অফ পেজ এসইও গোল, ঠিক আছে। গোলটা থাকবে বিল্ড অথরিটি, যেটাকে আমরা বললাম ডিএ, ডি এর এই যে এ অর্থ অথরিটি, পি এ, পে এর এ অর্থ অথরিটি, পেজ অথরিটি, ডিএ অর্থ ডোমেইন অথরিটি, পিএ অর্থ পেজ অথরিটি। গোলটা কি বিল্ড অথরিটি, ব্রিং টার্গেটেড ট্রাফিক, ইমপ্রুভ র্যাঙ্কিং। অর্থাৎ অ্যাট ফার্স্ট কি হবে, আমরা হচ্ছে অথরিটি বিল্ড আপ করার চেষ্টা করব অ্যাট ফার্স্ট। নাম্বার 2তে আমরা কি করব, আমরা ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। যেমন ধরে নেন যে আমি একটা কোম্পানি খুলেছি, কোম্পানিতে আমার জাস্ট আমাদের শহরে একটা দোকান, ছোট্ট একটা শপ নিয়েছি, সেখানে তেমন কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আমি দুইটা মার্কেটিংয়ের জন্য দুইটা পার্সন সেট করেছি। একজনকে বলেছি তুমি এই শহরে প্রতিটা দোকানে যাবা আর এই হ্যান্ড বিল বা লিফলেটটা দিয়ে আসবা, দিয়ে তুমি বলবা যে আমাদের এখানে খুব ভালো মানের পুডিং পাওয়া যাচ্ছে, ঠিক আছে, খুব ভালো মানের পুডিং পাওয়া যাচ্ছে। এবার তাহলে একটা পর্যায়ে কি হবে, একটা উইক পর মানে এক সপ্তাহ পর যখন আমার ওই পার্সনটার মার্কেটিং করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু শহরের প্রায় সবাই জানতে পারবে যে নতুন একটা দোকান হয়েছে, সেখানে পুডিং সেল হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। এবং আরেকজনকে আমি দায়িত্ব দিলাম কি, আরেকজনকে আমি দায়িত্ব দিলাম যে তুমি বিভিন্ন মোড়ে মোড়ে একটা করে ব্যানার লাগিয়ে আসবা, যে ব্যানারে লেখা আছে 5% ছাড়, ঠিক আছে, বা ডিসকাউন্টে পুডিং সেল হচ্ছে, ঠিক আছে। এবার নিচে একটা ফোন নাম্বার দেওয়া হলো আর একটা লোকেশন এখানে অ্যাড করে দেওয়া হলো। তার কাজ হচ্ছে এইটা। তাহলে একজন যাচ্ছে কি করতে, এই ব্যানারগুলো লাগাইতে, আর একজন যাচ্ছে কি করতে, ভালো করে খেয়াল করেন, পার্সন টু পার্সন বলছে, অর্থাৎ কেউ কিন্তু ওই ব্যানারটাই দেখবে, কেউ ওই কল দিবে না, আগ্রহ এতটা জন্মাবে না। কিন্তু যখন আমি কি করছি, একটা এরকম ব্যানার দিয়ে দিচ্ছি, ব্যানারে সবাই দোকান থেকে তাকিয়ে দেখছে যে হ্যাঁ একটা ব্যানার টাঙাইছে, ওখানে লিখে দিছে 5% ডিসকাউন্টে পুডিং সেল হচ্ছে অমুক জায়গা। এবার আমি আরেকজনকে হায়ার করলাম, তিনি হচ্ছে প্রতিটা দোকানে, ধরেন একজন দোকানদার দোকানে বসে দেখছে, ওই দোকানদারের কাছে আমার একজন মার্কেটার গেছে, যে একটা লিফলেট হাতে ধরিয়ে দিল, দিয়ে বলল এই নাম্বারে কল করবেন, আমরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকি। এবার সে কিন্তু আগ্রহ জন্মাবে যে 5% ডিসকাউন্টে নতুন দোকান, দেখি কেমন একটা খেয়ে, তখন কিন্তু ওই নাম্বার থেকে সে কল দিবে না বলেন, সে কিন্তু কল দেবে। কিন্তু এই যে ব্যানারে একটা নাম্বার ছিল, সে কিন্তু দেখবেই, কল আর করবে না। বুঝতে পারছেন, এটাকে বলা হয় মার্কেটিংয়ে একটা কনভেন্স সিস্টেম। তো কনভেন্স করার পর যখন কলটা দিবে, তখন কিন্তু এখানে তার একটা সেল জেনারেট হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এইভাবে হচ্ছে কি করতে হবে, বিল্ড অথরিটি করতে হবে। আর এই যে ব্রিং টার্গেটেড ট্রাফিক, টার্গেটেড ট্রাফিকটা আমরা কিভাবে নিলাম, এই যে কথা বললাম, কনভেন্স করলাম, একটা পারচেস হলো মানে একটা ট্রাফিক বাড়লো, ক্লিয়ার। এরপর কি ইমপ্রুভ র্যাঙ্কিং। র্যাঙ্কিংটা কি, র্যাঙ্কিংটা হচ্ছে আমি বর্তমান 0-তে ছিলাম, আমার আশপাশে আরও দোকানদার আছে, তারা কেউ 1 বছর 2 বছর 10 বছর ধরে তাদের প্রোডাক্ট সেল করছে, কেউ 10K প্রোডাক্ট সেল করেছে মানে 10,000, কেউ হচ্ছে 1K প্রোডাক্ট সেল করেছে 1,000, কেউ হচ্ছে 5M করছে মানে 5 মিলিয়ন প্রোডাক্ট সেল করছে, আর আমার স্কোর 0। আমি কি করলাম, এইরকম একটা পলিসি অ্যাপ্লাই করলাম, করার পরে ঠিক 2 উইকস পর আমার হচ্ছে এখানে রেঞ্জ আসলো কি 550, অর্থাৎ 550টা প্রোডাক্ট আমি সেল করলাম। এই যে আমার একটু উন্নতি হইল, এটাকে বলা হয় ইমপ্রুভ র্যাঙ্কিং, ঠিক আছে। আর ওয়েবসাইটের ভাষায় কি, আমার অথরিটি স্কোর 0 ছিল, এটা উন্নতি হয়ে 10-এ এসেছে, এটাই হচ্ছে একটু কি হলো, র্যাঙ্কিংটা উন্নতি হলো। গুগল পেজে আমাকে শো করতো 100 নাম্বার পজিশনে, এটা হচ্ছে এখন আমাকে 80 নাম্বারে পাওয়া যায় সার্চ করলে। তাহলে এই যেটা আমার একটু উন্নতি হলো, ইমপ্রুভ হলো, র্যাঙ্কিংটা ইনক্রিজ হলো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক আমরা ক্রিয়েট করব অথরিটি বিল্ড আপ করার জন্য। হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কের মধ্যে আছে বিজনেস লিস্টিং, যেটা লোকাল এসইওর মধ্যে পড়ে, আর যেটা হচ্ছে গেস্ট পোস্ট। গেস্ট পোস্টটা কি, যাদের ভালো মানের ট্রাস্টেড সাইট আছে, সেই সাইট থেকে ওই যে রেফারেন্স নেওয়া, মনে আছে একটা গল্প বলছিলাম, ঠিক ওইটা।
এবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে এই যে আপনার ব্র্যান্ডের নাম ছড়িয়ে দেওয়া। যেমন এই যে ইজির একটা শোরুম করেছে ঝিনাইদহে, আপনারা কি জানেন? থানার ওখানে। কিন্তু দেখেন এটা কিভাবে আপনারা জানলেন বলেন তো? আপনাদের মাধ্যমে আমি বুঝাই দিচ্ছি, আপনারা কে কিভাবে জানলেন বলেন? আসা যাওয়ার পথে। আপনি কিভাবে জানলেন? ফোনে দেখেছেন। আচ্ছা দেখেন, ওরা তাহলে প্রচার করছে কিভাবে? রাস্তায় প্রতিটা চত্বরে ওরা হচ্ছে একটা করে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, মানে ফেস্টুন বা ব্যানার যেটা আমরা বলি, ব্যানার না ওটাকে ফেস্টুন বা বোর্ড বলে। ওখানে কিন্তু লেখা আছে ইজি এখন ঝিনাইদহে, সাদা কালারের একটা ইয়ে। আমি কিন্তু এই যে শহরের দিক দিয়ে এদিক ওদিক যাতায়াত করলে ওইটা আমার সবসময় চোখে পড়ছে, তাই না? আবার ওরা এসে ফোনে কিন্তু প্রমোশন করছে যে ইজি এখন ঝিনাইদহে, আপনার পণ্যটা কিনতে আমাদের শোরুমে আসুন এবং 10% ডিসকাউন্ট অথবা 5% ডিসকাউন্টে আপনার পণ্যটা বুঝে নিন, তাই না? এরকম কিন্তু দিচ্ছে। তো এইটা দেখেন, এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা আপনাকে অ্যাট ফার্স্ট ছড়িয়ে দিতে হবে। ওদের কি খরচ হয়নি? ওরা এই যে বোর্ডগুলো, এই যে এরকম চারকোনা ঘুড়ি আকৃতির বোর্ডগুলো লাগাইছে, এতে কি খরচ হয়নি? এতে কিন্তু খরচ হয়েছে। ফেসবুকে যে প্রমোশন করছে এটাকে বলা হয় ফেসবুক অ্যাডস, এফবি অ্যাডস বলে, ঠিক আছে? এই যে অ্যাডস রান করেছে ওরা, এতে কি ওদের খরচ হচ্ছে না? কিন্তু এই খরচটা কিন্তু দেখেন মাত্র ওয়ান টাইম, মাত্র কি ওয়ান টাইম, একবারের জন্য ওরা একটা বাজেট করেছে যে আমরা এই ফেস্টুন করব, এতে আমাদের 10,000 টাকা খরচ হবে। আমরা হচ্ছে ফেসবুক অ্যাড রান করব, এটা হচ্ছে 15 দিনের জন্য। এই 15 দিনে আমাদের দেখা যাচ্ছে 10,000 টাকা খরচ হবে। এই 20,000 টাকা আমরা খরচ করব, কিন্তু আমাদের যে ফার্স্ট সেল আসবে এটা প্রথম এক সপ্তাহের মধ্যে 1 লাখ টাকা ছুঁয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই 1 লাখ টাকা সেল করলো, 1 লাখ টাকা সেল করে কি ওদের 20,000 টাকা লাভ থাকবে না? আপনারা হয়তো জানেন কাপড়ের বিজনেসে অর্ধেক অর্ধেক লাভ থাকে। অনেক কাপড় আছে দেখা যাচ্ছে কেনা 200 টাকা, কিন্তু ওরা 2,000 টাকার ট্যাগ লাগায় সেল করে। এটাই যে ভ্রাম্যমাণ আদালত বা অনেক সময় যে দেখেন ওরা কিন্তু এগুলো ধরে ফেলে, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোর জন্য আমাদের আগে নিজেদের পপুলারিটি সৃষ্টি করা লাগবে। সোশ্যাল মিডিয়া পিআর, সোশ্যাল মিডিয়াতে আমাদের এই যে যেমন এই যে ফেসবুক অ্যাডটা, এফবিকে আমরা টার্গেট করলাম, এরকম টার্গেট করে আমাদের আগাতে হবে। পিআর অর্থ পেজ র্যাঙ্ক, ঠিক আছে? আরও একটা অর্থ আছে। তো পেজ র্যাঙ্কটা আমাদের বাড়াতে হবে। তারপর হচ্ছে ট্রাফিক জেনারেশন, রিয়েল ভিজিটর আনতে হবে। রিয়েল ভিজিটর কিভাবে আনবো আমরা, আর ফেক ভিজিটর কিভাবে আনবো? ফেক বলতে কি বোঝায়? যেটা হচ্ছে রোবোটিক, ঠিক আছে? রোবট মানে অটো আপনারা পাবেন, সেখানে কোনো ফায়দা হবে না। জাস্ট অনেক ফেসবুক পেজ দেখবেন অনেক ছবি পোস্ট করেছে ডিসেম্বর 1, ডিসেম্বর 2, ডিসেম্বর 10, কিন্তু ওখানে লাইক 1টা, কমেন্ট 2টা, রিয়্যাক্ট হচ্ছে 3টা, কোনোটাই জিরো, কিছুই নাই। কিন্তু এবার ফেসবুক পেজে দেখবেন এখানে লেখা আছে 10K ফলোয়ার, আছে না? অর্থাৎ এই যে 10Kটা দেখছেন এটা দেখাই যাবে, মানে শুধু দেখা, এখানে কোনো রিয়েল পারসন নাই। হতে পারে সেই অ্যাডমিন সহ আর 3-4 জন আছে রিয়েল, বাকি সব ফেক, ঠিক আছে? তো এরা কি করে, ফেসবুকে অ্যাড রান করে ওই যে ওইরকম পুডিং বাই মম পেজ দিয়ে এবার হচ্ছে ওরা পুডিং সেল করছে। এবার যে কেউ যারা বোঝে কম তারা দেখে যে ফলোয়ার কতজন আছে, যারা বোঝে কম তারা দেখবে ফলোয়ার কতজন আছে, ও ফলোয়ার 10K, তাহলে তো পেজ অবশ্যই ভালো, ঠিক আছে? এবার তারা ওখান থেকে পারচেস করছে। এবার পুডিং অর্ডার দিয়ে দেখছে পুডিংয়ের মান জঘন্য, খারাপ, ঠিক আছে? তো এই জন্য আমাদের রিয়েল রাখবে। তারপরে কি আছে দেখেন, ট্রাস্ট বিল্ডিং, রিভিউ, সাইটেশন, তারপর হচ্ছে মেনশন। এই রিভিউটা আপনাদের হচ্ছে নিতে হবে সাইটেশনের মাধ্যমে, তারপরে মেনশন করা লাগবে। তারপর এগুলো করব কিসের মাধ্যমে? জিএমবির মাধ্যমে, যেটাকে এখন বলা হয় গুগল বিজনেস প্রোফাইল। আগে ছিল গুগল মাই বিজনেস, জিএমবি, গুগল মাই বিজনেস। আগে ছিল গুগল মাই বিজনেস, এখন হয়েছে জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল। হ্যাঁ, ওইটা নিয়ে আমাদের ক্লাস হবে, এক্সট্রা আলাদা ক্লাস আছে, ফুল প্রায় 5-6টা ক্লাস আছে আমাদের। ওইটা আপনারা শিখবেন হচ্ছে 3rd মান্থে, যে এরপরে টেকনিক্যাল এসইও, তারপরে লোকাল এসইও নিয়ে। তারপর আছে কি নিশ ফরাম, ঠিক আছে? আচ্ছা, এবার কি স্মার্ট অফ পেজ এসইও, স্টেপ বাই স্টেপ। স্মার্ট অফ পেজ এসইওটা কিসের কি, কিভাবে করতে হয়, ঠিক আছে? আমরা এই সম্পর্কে এখন ধারণা নিব। দেখেন ক্লাস টপিক অল্প, কিন্তু বোঝার অনেক কিছু আছে। এগুলো জাস্ট আপনাদের শুনে শুনে খেয়ালে রাখতে হবে। আমরা
আর একটা ক্লাস পরেই কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব, তখন কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং ওই কাজগুলো করার মাধ্যমে মান্থলি 2 টাকা 5 টাকা 10 টাকা 2000 20,000 টাকা আর্নিংয়ের সুযোগ পাবেন আপনারা। ইনশাল্লাহ সামনের মাস থেকে আমরা এজেন্সির কাজে হাত দেওয়া শুরু করব। তখন আপনারা যদি এই যে এটা বলতে বলতেই বুঝাই, দেখেন প্রথমত হচ্ছে স্মার্ট অফ পেজ এসিওর ক্ষেত্রে আপনাকে রিসার্চ করা শিখতে হবে, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে ডাইভার্স, এক কথায় লিঙ্ক প্রোফাইল বা লিঙ্ক বিল্ডিংয়ের যে কাজ সেটা শিখতে হবে। তো রিসার্চ লিস্টে কি আছে, প্রথমে হচ্ছে কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস মানে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে abc.com, খুব মনোযোগ দেন, abc.com। এই abc.com আপনার ওয়েবসাইট, আপনি এটা কি করছেন, এইচরেফ মজ অথবা এসএমরাশ দিয়ে আপনি এটা জাস্টিফাই করলেন। গতদিন আপনাদের দেখাইছিলাম মেবি যে একটা ওয়েবসাইট ওপেন করার পরে সেখানে কতগুলো ট্রাফিক আছে, কতটা ব্যাকলিঙ্ক করা আছে, দেখাইছিলাম মেবি। আচ্ছা, এবার আপনাদের একটা হোমওয়ার্কও বলছিলাম যে আপনারা যেই 10টা ব্যাকলিঙ্ক করা আছে এই ওয়েবসাইটে, এই 10টা ব্যাকলিঙ্কে একটা স্প্রেডশিট তৈরি করে সেখানে সাজিয়ে নিয়ে আসবেন, তাই না? বললেন যে একটু কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য বাদ দিয়ে দিয়েছিলাম। তো দেখেন প্রথমত আমাদের এই ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করা শেখা লাগবে। সেকেন্ডে হচ্ছে ফাইন্ড আউট তারা কোথা থেকে লিঙ্ক পাচ্ছে, অর্থাৎ ওই যে ব্যাকলিঙ্কগুলা কোন জায়গা থেকে, কোন সাইট থেকে এসেছে, কোন টাইপের সাইট থেকে এসেছে। অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম যে একজনের ফুডের দোকান আছে না, ফুডের দোকান আছে, সে ফুডের একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়েছে, এটা ওকে, তাই না? এটা হচ্ছে ওকে। আর এই যে ফুডের এই দোকানদার, ইনি কই করলো, একজন শু সেল করছে, তার কাছ থেকে ব্যাকলিঙ্ক নিয়েছে, তাহলে এটা কি ভালো হলো? কারণ শু অনার এরা তো জানে না যে এই ফুডের স্বাদ কেমন। আবার ফুড যদি এই যে শুকে ব্যাকলিঙ্ক দেয়, তাহলে কি ফুড জানবে শুর মর্মটা কেমন, কোনটা কতদিন লাস্টিং করবে? অর্থাৎ এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর সাপেক্ষে বলছি। তো বিষয়টা হচ্ছে অবশ্যই নিশ রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে। নিশ রিলেভেন্ট মানে কি, ফুডের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেবে, শুর ওয়েবসাইট থেকেই ব্যাকলিঙ্ক নেবে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? সে ব্যাকলিঙ্ক নেবে। এখন কথাটা হচ্ছে যে স্যার বা ভাই, তাহলে কি এই ফুড থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবে না, বা ফুড থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ, দেখা যাচ্ছে সুর এখানে কি আছে, 10K ব্যাকলিঙ্ক আছে, মানে 10,000 ব্যাকলিঙ্ক আছে। এখন ফুড বললো যে এই সুর অনারকে বললো যে আপনি আপনার ওয়েবসাইট থেকে আমাকে একটা ব্যাকলিঙ্ক দেন, ঠিক আছে। যদিও জানে যে যারা শু কিনবে তারা তো আর খাবার কিনবে না, তারা শু কেনার জন্যই এই ওয়েবসাইটে আছে। তারপরও ফুড বললো যে না আমাকে একটা ব্যাকলিঙ্ক দেন, তিনি একটা ব্যাকলিঙ্ক দিল। তো ব্যাকলিঙ্ক দেওয়ার পর সবাই কি করছে, এই লিঙ্কে ক্লিক করার পরে দেখছে ফুডে আসছে। এবার ফুডে এসে দেখলো এই 10,000-এর মধ্যে অন্তত 10 জন লোকের হয়তো ফুড কেনার আগ্রহ আছে, ঠিক আছে। সে কি করলো যে একটা শু অর্ডার করলো বা একটা ফুডও অর্ডার করলো এখান থেকে, তাহলে অন্তত এই যে ওই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নেওয়ার কারণে 10টা সেল আসলো তার। টপিকটা আমি বুঝাইতে পারছি? এই জন্য অনেকে আছে নিশ রিলেভেন্ট সাইট থেকে নেয়, অনেকে আছে জেনারেল সাইট থেকে নেয়, এগুলোকে বলা হয় জেনারেল সাইট। ওকে, বুঝতে পারছেন? তাহলে যখন নিশ টু নিশ মিলে যাবে তখন বলবো আমরা নিশ রিলেভেন্ট সাইট, যখন নিশ টু নিশ মিলবে না তখন আমরা বলবো জেনারেল সাইট। মনে থাকবে? এগুলা কিন্তু বায়ার আপনাদেরকে কোশ্চেন করবে, যখন আপনি মান্থলি এসইওর কাজ করবেন তখন কিন্তু জিজ্ঞাসা করবে। আমি আপনাদের এই যে গতদিন যে ওয়েবসাইটটা দেখাইছিলাম, আমি কিন্তু ওই ওয়েবসাইটের কাজ পাওয়ার আগে মিনিমাম 1 মাস তার সাথে আমার কথোপকথন চলে। আজকে 2টা মেসেজ দেয়, দিয়ে অফলাইনে চলে যাই, আমি ঠিক সুন্দর করে আবার উত্তর দিই, আবার 3 দিন পরে আবার মেসেজ দিচ্ছে, আমি আবার সুন্দর করে উত্তর দিচ্ছি। এইভাবে করতে করতে প্রায় 1 মাস আমার সাথে কথা বলার পর তিনি হচ্ছে একটা অর্ডার জেনারেট করেছে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটের ছোট বড় কাজের মাধ্যমে কিন্তু পারচেস মানে অর্ডার ক্রিয়েট করবে বা আপনাদের গিগ থেকে পারচেস করবে, তারপরেই কিন্তু আপনারা কাজ শুরু করবেন। কাজ শুরু করার সময় এই যে এখানে যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে আপনাদের সব ধাপে ধাপে শিখতে হবে। আমি এবার বলে দিচ্ছি কিভাবে ব্যাকলিঙ্ক থেকে আপনারা আগাবেন। খেয়াল করেন, সর্বপ্রথম আপনাদের এই যে লিঙ্ক প্রোফাইল বা লিঙ্ক বিল্ডিং করা লাগবে, এখানে হচ্ছে সব লিঙ্ক একরকম হবে না, ঠিক আছে। আপনারা যখন ওয়েবসাইটে বায়ারের জন্য কাজ করবেন সেম ব্যাকলিঙ্ক হবে না। কি ব্যাকলিঙ্ক হবে? প্রথমত হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক।
প্রোফাইল ব্যাকলিং কেন করব? ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। ধরে নেন আপনি হচ্ছে একটা হ্যাসারি করেছেন, ঠিক আছে, একটা হ্যাসারি করেছেন, সেখানে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব কিছু আছে, কিন্তু 6 মাস হয়ে গেল আপনি কোনো বায়ার ঠিকঠাক পাচ্ছেন না, মানে আপনার প্রোডাকশন এখন অনেক, ঠিক আছে, 5,000 ভেড়া, 2,000 গরু, 3,000 মুরগি, এত আইটেম আছে, কিন্তু কেউ কিনছে না। তখন আপনি কি করবেন? আপনি কি করলেন? আপনি জাস্ট আপনার নামটা এখানে দিলেন যে রফিক হ্যাসারি, ঠিক আছে, দিয়ে আপনি এবার হচ্ছে ব্র্যান্ড প্রমোশন স্টার্ট করলেন। ব্র্যান্ড প্রমোশন অনলাইনে করার জন্য আপনাকে প্রোফাইল ব্যাকলিং করতে হবে, অর্থাৎ প্রোফাইল রিলেটেড সাইটে আপনার প্রোফাইল ক্রিয়েট করা লাগবে, সেখানে আপনাকে একটা করে ব্যাকলিং করতে হবে। আপনার এই রফিকের ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে থার্ড পার্টি সাইটে। ব্লগ কমেন্ট করবেন বিভিন্ন জায়গায় হ্যাসারি রিলেটেড, এক কথায় হচ্ছে বিভিন্ন গরু, ছাগল, হাঁস, মুরগি কেনা বেচা নিয়ে কথা হচ্ছে, সেখানে যে আপনি কি করবেন? আপনি লিখে দিবেন রফিক হ্যাসারিতে 5,000, 10,000, 15,000 এই প্রোডাক্ট আছে, আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবার পরবর্তীতে ফরাম পোস্ট। ফরাম পোস্ট কোনটা? ফরাম পোস্ট হচ্ছে একটা সাইট আছে, সেখানে একটা টপিকস থাকবে, সাপোজ হচ্ছে হ্যাসারি রিলেটেড মন্তব্য করে যান, ঠিক আছে, এরকম একটা ব্লগ থাকবে। এই ব্লগে অনেকে অনেক ধরনের কথা বলবে, যে আমি ঝিনাইদহ থেকে শফিক বলছি, আমার হ্যাসারিতে এতজন না, মানে এত প্রোডাক্ট আছে। আরেকজন লিখলো আমি কালীগঞ্জ থেকে, আমার হচ্ছে এখানে এতগুলো প্রোডাক্ট আছে। আরেকজন লিখলো যে আমি মানিকগঞ্জ থেকে, আমার হ্যাসারিতে এত প্রোডাক্ট আছে। তো এইগুলার মাধ্যমে একটা কথোপকথন সৃষ্টি হবে, এবং যারা বায়ার আছে তারা এখান থেকে এগুলো দেখে যাচাই বাছাই করে পারচেস করবে, এক কথায় প্রোডাক্ট সেল হবে। সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং হচ্ছে সোশ্যাল কিছু ওয়েবসাইট আছে, সেখানে আমার ইনফরমেশনগুলো ছেড়ে আসতে হবে। ওয়েব 2.0 ব্যাকলিং। ওয়েব 2.0 ব্যাকলিংটা কি? আমাদের যে নিজেদের ওয়েবসাইট থাকবে, ঠিক আছে, এই ওয়েবসাইটের মতো করে ফ্রিতে আমরা আরও কিছু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ফ্রিতে। যেমন আমরা panthonian.io তে ক্রিয়েট করেছি না, ওই রকম প্রায় 20টা মতো সাইট আছে, অনেকগুলোই আছে, তো আমার আন্ডারে 30টা মতো সাইট আছে। এই সাইটগুলোতে আপনি কি করবেন? নতুন করে আবার এই শফিক হ্যাসারি দিয়ে আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। এতে আপনাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। গেস্ট পোস্ট। গেস্ট পোস্টের কথা তো বলেছি, যে ভালো যে সকল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদের একটা করে লিঙ্ক নিতে হবে, ঠিক আছে। আপনি তাদের কাছ থেকে একটা লিঙ্ক নিলে তাদের ওখানে যে ট্রাফিকগুলো আছে সেই ট্রাফিকগুলো আপনাদের এখানে আসবে। তারপর বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিংটা কি? এই যে গুগল ম্যাপসে আপনাদের কি একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে বলেছিলাম, হ্যাঁ, ওই প্রোফাইলটা ক্রিয়েট করার পর ওখানে আপনাদের রিভিউ নিতে হবে, ঠিক আছে। রিভিউ নেওয়ার পাশাপাশি আপনাদের কি করতে হবে? থার্ড পার্টি যে বিজনেস ডাইরেক্টরি সাইট আছে, আজকে যে প্রথম ব্যাচে বিজনেস ডাইরেক্টরি নিয়ে কথা বললাম, তো আপনাদের এই থার্ড পার্টি ওয়েবসাইট ডাইরেক্টরিতে আপনাদের বিজনেসটা ইনক্লুড করতে হবে। এবার এই থার্ড পার্টি ওয়েবসাইটে এক একটা ওয়েবসাইটে কোনোটাই 1,000, কোনোটাই 2,000, কোনোটাই 10,000, কোনোটাই 50,000 পর্যন্ত ট্রাফিক থাকবে। এই ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে ডাইভার্ট হবে, এবং আপনার এখানে এসে আপনার দেখা যাচ্ছে যতগুলা, যদি সার্ভিস বেস বিজনেস হয় তাহলে আপনার এখান থেকে সার্ভিস নেবে, যদি প্রোডাক্ট বেস হয় তাহলে আপনার এখান থেকে প্রোডাক্ট পারচেস করবে, বুঝতে পারছেন। কোশ্চেন আনসার সাইট ব্যাকলিং। কোশ্চেন আনসার সাইট বলতে কওরা, রেডডিট, একটু আগে যেগুলো দেখাইলাম, ওই সকল সাইটে আপনাদের ওয়েবসাইটের নাম। না না, ফেসবুকের মতোই একটা প্ল্যাটফর্ম, সেখানে প্রশ্ন উত্তর পর্ব চলে বেশি। জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলেছেন। আচ্ছা, 3 নাম্বার স্টেপে, 4 নাম্বার স্টেপে কি কি আছে আমরা দেখি। 3 নাম্বার স্টেপে আছে মেইনটেইন লিঙ্ক ভ্যালোসিটি, অর্থাৎ প্রতিদিন 5টা বা 10টা এর বেশি ব্যাকলিঙ্ক করা যাবে না যদি আপনি অর্গানিকভাবে আগাইতে চান, ঠিক আছে। হঠাৎ একদিনে আপনি 50টা ব্যাকলিঙ্ক করলেন, এটা কি হবে? আমি এর আগে গতদিন কথা বললাম আপনাদের সাথে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইটা, এটা কিন্তু ন্যাচারাল না। আর আপনি যখন 5 থেকে 10টা করছেন তখন কিন্তু এটা কি হবে? দ্যাটস ন্যাচারাল, ওকে। 4 নাম্বার টপিকস, হ্যাঁ, ট্র্যাক এবং মনিটর। ট্র্যাক এবং মনিটরটা কি? আপনাকে প্রতিদিন গুগল সার্চ কনসোলে দেখতে হবে লিঙ্ক সেকশনটা, আপনি এই যে 5টা বা 10টা ব্যাকলিঙ্ক করেছেন, এই 10টা ব্যাকলিঙ্ক আসলে যোগ হয়েছে কিনা, এটাকে বলে ইন্ডেক্সিং আর নন ইন্ডেক্সিং, ঠিক আছে। আপনি দেখবেন যে এই যে ব্যাকলিঙ্কগুলো আপনি করলেন, এটা ইন্ডেক্স হচ্ছে কিনা। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হচ্ছে গুগল তার কাছে এটা কি সংযুক্ত করে নেয়, অর্থাৎ গুগলের একটা পেজ আছে, এই পেজে আপনি একটা ব্যাকলিঙ্ক করেছেন, সেই ব্যাকলিঙ্কটা আদৌ সে যুক্ত করেছে কিনা।
হ্যাঁ, যদি যুক্ত না করে আপনাকে তাহলে ফাইন্ড আউট করতে হবে কেন হচ্ছে না। ওই যে বললাম না হওয়ার দুইটা কারণ আছে। নাম্বার ওয়ান ডু ফলো লিঙ্ক, আর নাম্বার টু নো ফলো লিঙ্ক। এই ডু ফলো যদি হয় অবশ্যই আপনি এখানে ইন্ডেক্স পাবেন, নো ফলো হইলে না হইলে পাবেন না। তো এটা আর কি খেয়াল করতে হবে। তারপর কি এই দেখেন চেক কোনো লিঙ্ক, কোন লিঙ্ক আসছে, কোনটা হার্মফুল। যদি হার্মফুল হয় অর্থাৎ স্প্যাম স্কোর বেশি থাকে, অর্থাৎ ওই যে বললাম বিভিন্ন ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন টপিকস থাকবে, ঠিক আছে। আমার একটা ওয়েবসাইটে কি আমি হ্যাচারি প্রোডাক্ট সেল করছি, তাই না, হাঁস মুরগি পশু পাখি এগুলো সেল করছি, কিন্তু সেইখানে একজন কমেন্ট বক্সে লিখে আসছে কি যে আপনারা যদি বিমানের টিকিট চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন, ঠিক আছে। এরকম একটা ব্লগ ওখানে বা একটা ব্লগ পোস্ট করছে, সেটা কি ভালো হইলো বলেন? সেটা কিন্তু ভালো না। তো এই ধরনের যদি কোনো লিঙ্ক থাকে এটাকে বলা হয় টক্সিস ব্যাক লিঙ্ক। এগুলো অবশ্যই ডিসেবল করে দিতে হবে। ডিসেবল মানে কি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে ডিসেবল করতে হয় পরে শিখাই দিব, ঠিক আছে। এগুলো পার্ট আছে এর মধ্যে। আচ্ছা দেখেন আমাদের আর দুইটা টপিকস আছে, এগুলা খুবই ছোট। কিভাবে কি করতে হবে, কোনটা বাদ দিতে হবে। দেখেন এখানে লেখা আছে অ্যাভয়েডিং স্প্যাম। অ্যাভয়েডিং স্প্যাম মানে এস অর্থাৎ স্প্যাম স্কোর, SM আর SS অর্থ স্প্যাম স্কোর, ডাবল এস যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো স্প্যাম স্কোরটা সবসময় আমাদের চেক করতে হবে, ঠিক আছে। লো কোয়ালিটি ডাইরেক্টরিজ আমরা নেব না। কিওয়ার্ড স্টাফ অ্যাঙ্কর টেক্সট, কিওয়ার্ড স্টাফ মানে বলছিলাম কিওয়ার্ড ডেনসিটির একটা কথা বলছিলাম, ওইটা করা যাবে না। 1000 ব্যাকলিঙ্ক পারচেস করা যাবে না একবারে, 1000 বা 500 ব্যাকলিঙ্ক একবার নেওয়া যাবে না। রিপিটিং সেম ডোমেইন লিঙ্কস, একটা ডোমেইন থেকে বারবার ব্যাকলিঙ্ক আমরা নেব না। লিঙ্ক ফ্রম নন ইন্ডেক্স সাইট, নন ইন্ডেক্স সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক নেব না। কোন সাইট থেকে ব্যাকলিঙ্ক নিব, ঠিক আছে, কোনটা ভালো হবে আমি এখন বলে দিচ্ছি। একটা হচ্ছে গুগল ইগনোর আর পেনাল্টিস। গুগল যেই সাইটটা পেনাল্টি করে দিয়েছে বা গুগল বলছে এটা ভালো না, ওই সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক নেব না। কোনটা থেকে নেব, ইউজ নিশ লোকাল ডাইরেক্টরিজ অনলি, বলছে নিশ সাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে যেটা লোকাল ডাইরেক্টরি মেনশন করে। তারপর কি লুকস আনন্যাচারাল, যেটা দেখতে খারাপ এটা থেকে আমরা ব্যাকলিঙ্ক নেব না। ইউজ ব্র্যান্ডেড অর নেকেড অ্যাঙ্কর, অর্থাৎ ব্র্যান্ড প্রমোশনের জন্য জাস্ট আমাদের যে ব্র্যান্ড লিঙ্ক আছে নেকেড অ্যাঙ্কর আছে এটা আমরা ইউজ করব। মোস্ট আর স্প্যামি, ঠিক আছে, যেটা স্প্যামি ট্যাকটিক অবলম্বন করছে ওইটা আমরা বাদ দিয়ে দেব। বিল্ড ম্যানুয়ালি অর হায়ার ট্রাস্টেড স্কোর, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রাস্টেড স্কোর বাড়ে ম্যানুয়ালি করা যায় আমরা সেটা পারচেস করব। নো নিউ অথরিটি, অর্থাৎ জিরো অথরিটি স্কোর, সেই সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক নেব না। গেট ডাইভার্স ডোমেইন, যেই ডোমেইনের এটা ভালো, ডোমেইন অথরিটিটা ভালো সেখান থেকে নেব। নো এসইও ভ্যালু, অর্থাৎ যেটার ভ্যালু ভালো না, এসইও ভ্যালু ভালো না, সেই ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক নেব না। অলওয়েজ চেক উইথ গুগল সাইট, আমরা হচ্ছে গুগলে চেক করব, যেটা ইন্ডেক্স আছে সেই সাইট থেকে ব্যাকলিঙ্ক নেব। ওকে, আচ্ছা এখন কি টুলস ফর মনিটরিং স্প্যাম ব্যাকলিঙ্ক, কোন টুলসগুলো চেক করে আমরা বুঝতে পারবো যে কোন সাইট কোন ব্যাকলিঙ্কগুলো কেমন। গতকালকে এটা একবার বলে দিয়েছি, সেটা হচ্ছে এইচরেফ থেকে চেক করতে পারবো, সেমরাশ থেকে, গুগল সার্চ কনসোল থেকে। আচ্ছা ডিজেভো টুলের জন্য আমরা হচ্ছে এটা সেমরাশ থেকে আমি শেখাই দেবো পরে, এটা পার্ট এখন না। প্র্যাকটিক্যাল ওয়ার্ক, কী কী প্র্যাকটিক্যালি আপনারা করবেন, ঠিক আছে, সেটা সম্পর্কে বলি। প্রথমে হচ্ছে একটা সাইট নিতে হবে, ব্যাকলিঙ্ক বলে না, যে কোনো একটা সাইট আপনি লিখতে পারেন বেস্ট কেক শপ ইন ঢাকা, ঠিক আছে, প্লাম্বার ইন নিউ ইয়র্ক, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান ইন লন্ডন, এরকম দিয়ে যে কোনো একটা সাইট নেবেন, নিয়ে সেটা হচ্ছে এই যে এখানে আছে এইচরেফ ব্যাকলিঙ্ক চেকার, এই গতদিন একটা ওই যে লিঙ্ক দিয়ে দিলাম এইচরেফ ব্যাকলিঙ্ক চেকার মনে আছে, ওইটাতে যাবেন। যে এবার দেখেন আইডেন্টিফাই 3 হাই কোয়ালিটি আর 3 লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক, অর্থাৎ ওই যে বললাম যে 3টা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক নেবেন, 3টা লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক নেবেন। কিভাবে নেবেন বুঝবেন কোন 3টা ভালো কোন 3টা খারাপ, বলে দিয়েছি তো এর আগে। অথরিটি ভালো ওইটা হচ্ছে 3টা আলাদা করবেন, যেটা অথরিটি খারাপ সেটা লো কোয়ালিটিতে রাখবেন। এই যেখানে লেখা আছে হাই কোয়ালিটি, আমি এটা কালার করে দিচ্ছি, এই যে যেটা হাই কোয়ালিটি সেটা এক পাশে রাখবেন, যেটা লো কোয়ালিটি সেটা এক পাশে রাখবেন। এক্সপ্লেইন হোয়াই দে আর গুড অর ব্যাড, অবশ্যই সেখানে লিখবেন কেন এটা ভালো বা খারাপ। ভালো কি দেখে বুঝবেন, যেটার স্প্যাম স্কোর কম সেটা ভালো, যেটার স্প্যাম স্কোর বেশি সেটা খারাপ, যেটার অথরিটি ভালো সেটা ভালো, যেটার অথরিটি কম সেটা খারাপ, ঠিক আছে এইগুলা।
অলওয়েজ ফোকাস অন রিলেভেন্সি অথরিটি, ডোন্ট ডিপেন্ড অনলি ফ্রি ব্যাকলিং, ট্রাই গেস্ট পোস্টিং অ্যান্ড কোলাবোরেশন। এটা অ্যাডভান্স টিপ, এটা কাজের ক্ষেত্রে, ঠিক আছে, এটা আপনাদের না দেখলেও চলবে। জাস্ট হোমওয়ার্কটা দেখেন কি কি আছে, বিল্ড 10 ব্যাকলিং দিস উইক, এটা আপনাদের এখন না, এই ক্লাস পর থেকে আপনারা এই যে কাজগুলো করতে পারবেন। এটা জাস্ট বলে দিয়েছে যে কতটা ব্যাকলিঙ্ক আপনারা করবেন, ঠিক আছে। আপনাদের শুধু হোমওয়ার্ক থাকবে কি, গতদিন যেটা দিছিলাম সেটাই কিন্তু দেখেন আজকের ক্লাসে আছে। আপনারা ব্যাকলিঙ্ক চেক করবেন, 3টা বলেছে, আপনারা 5টা করবেন। 5টা ভালো কোয়ালিটির লিঙ্ক এক পাশে রাখবেন, 5টা লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক এক পাশে রাখবেন। শিট আছে না, শিটে প্রস্তুত করবেন। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনারা মেনশন করবেন। ওকে, বুঝতে পারছেন নাকি পারছেন না? আমি দেখেন আমি দেখাই দিচ্ছি, গত দিনেরটা আর করা লাগবে না, আজকেরটা করতে হবে। গত দিন আর এটা একই। দেখেন আপনারা এখানে জাস্ট লিখলেন গুড কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে গুড কোয়ালিটি ব্যাকলিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এই পাশে আপনি লিখে দিলেন রিজন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গুড কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে রিজন, আরেকটা কি ব্যাড কোয়ালিটি, তাই না। এই গুড কোয়ালিটি আপনি এখানে 5টা দিলেন, ঠিক আছে। এবার কেন এটা ভালো, ঠিক আছে, আপনি এখানে লিখবেন ডিএ, এখানে লিখবেন হচ্ছে পিএ, ঠিক আছে, এখানে লিখবেন এস অথরিটি স্কোর, ঠিক আছে, এখানে আপনি লিখলেন এসএস স্পাম স্কোর, বুঝতে পারছেন। অথবা এইটা আপনি একদম লাস্টে দিতে পারেন, এটা এখানে দিয়ে দেন। দেখেন আমি আপনাকে জাস্ট বোঝাই দিচ্ছি যে এটা কেমন হতে পারে। দেখেন এখানে আপনি কি করবেন, 5টা সাইড দিয়ে দিবেন, এখানে আপনি 5টা সাইড দিয়ে দিবেন, দিয়ে সাইড বলতে ব্যাকলিং সাইড, ঠিক আছে। রিসার্চ করাটা তো গতদিনই বলে দিয়েছি, গতদিনের রেকর্ড দেখলেই বুঝতে পারবেন, এটা দেখলেও বুঝতে পারবেন। এখানে আছে ওই সাইটের ডিএটা কত, পিএটা কত, স্পাম স্কোরটা কত, এটা হচ্ছে এস অথরিটি স্কোর কত, এখানে স্পাম স্কোর কত, তারপরে আছে রিজনটা কি, বুঝতে পারছেন। যদি সমুদায় সব কিছু ভালো হয় তাহলে এখানে আপনি লিখে দিবেন রিজন কি, কারণ, ঠিক আছে। যদি স্পাম স্কোর বেশি হয় তাহলে কি ভালো হবে, এটা খারাপ হবে। এখানে হচ্ছে গুডের জন্য এটা, এবার দেখা যাচ্ছে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে, এটা হচ্ছে ব্যাড, এটা গুডের জায়গায় ব্যাড দিয়ে দিলেন, ব্যাড কোয়ালিটি লিঙ্ক, বুঝতে পারছেন। রিজনে কি থাকবে বলেন তো, এই যে স্পাম স্কোর বেশি, অথবা এই যে ডিএপিএ কম, এই জন্য এটা খারাপ। স্পাম বেশি আর ডিএপিএ কম, এই জন্য খারাপ। তাহলে এখানে, হ্যাঁ, এখানে আপনি কোয়ান্টিটি লিখে দিবেন, ধরেন স্পাম 10, তাহলে এখানে 10 লিখে দিবেন, ঠিক আছে। এবার রিজনে আপনি লিখবেন স্পাম স্কোর হাই, ঠিক আছে। এবার ডিএ লিখবেন ডিএ ইজ ভেরি লো, ডিএ লো, এরকম, বুঝতে পারছেন। তাহলে বোঝা যাবে। এখানে আপনি এই কোয়ান্টিটিটা মেনশন করবেন, ওই যে স্মল এসইও টুলস সেখান থেকে চেক করতে পারবেন ডিএপিএ স্পাম স্কোর কত, স্মল এসইও টুলস, যে এটা। এই দেখেন এই ওয়েবসাইট দেয়া আছে না, আচ্ছা আমি আবার দিয়ে দিচ্ছি, এই দেখেন এই পাশে দিয়ে দিলাম এই লিঙ্কটা, ঠিক আছে। এখানে না, আপনারা এর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে আপনারা এর মধ্যে যে নিচের দিকে আসলে খুঁজে পাবেন যে কীভাবে চেক করতে হবে। ওকে।